কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের হিস্টোরি সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ এমডিসি বা সিসি 3 পেপার হিসেবে তোমরা হিস্টোরি সাবজেক্টটি নিয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট দুটি বড় 10 অথবা 20 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেন দুটি ছিল, দেখো, প্রথম কোশ্চেন ছিল মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন ছিল গুপ্ত যুগকে সুবর্ণযুগ বলা হয় কেন, অথবা গুপ্ত যুগকে কি প্রাচীন ভারতের ইতিহাসের সুবর্ণযুগ বলা যায়। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন দুটি তোমাদের কিন্তু থার্ড সেমে এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সার দুটি খাতা নোট ডাউন করে নিও এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা কোশ্চেনের অ্যান্সার দুটি দেখে নাও। দেখো তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নাও। দেখো তোমাদের প্রথম কোশ্চেন ছিল, দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, তোমাদের 10 অথবা 20 নম্বরের প্রশ্ন এটি তোমাদের পরীক্ষার খাতায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। দেখো প্রথমে উত্তরে বলা হয়েছে, প্রথম পয়েন্ট, সূচনা। সম্রাট অশোকের মৃত্যুর পর মাত্র 25 বছরের মধ্যে সর্বভারতীয় মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে। এই পতনের পিছনে কতকগুলো গুরুত্বপূর্ণ কারণ ছিল, সেগুলি নিম্নে আলোচনা করা হলো। প্রথম কারণ রয়েছে, দেখো, ব্রাহ্মণ্য বিপ্লবের তত্ত্ব। ঐতিহাসিক হরপ্রসাদ শাস্ত্রীর মতে ব্রাহ্মণ্য সম্প্রদায়ের বিদ্রোহের ফলে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটেছিল। কেননা ব্রাহ্মণদের মর্যাদা হ্রাস, অশোকের দ্বন্দ্ব সমতা ও ব্যবহার সমতা নীতির প্রয়োগ প্রভৃতির ফলে ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে বিপ্লব ঘটে। এর পরিণতি হিসেবে পুষ্যমিত্র শঙ্গু সম্রাট বৃহদত্তকে হত্যা করেছিল। কিন্তু ঐতিহাসিক হেমচন্দ্র চৌধুরী এই মতের বিরোধিতা করেন। তিনি বলেন অশোকের সঙ্গে ব্রাহ্মণদের সম্পর্ক ভালো ছিল। জনগণের মধ্যেকার বৈষম্য দূর করার জন্য তিনি দ্বন্দ্ব সমতার নীতি নেন। তাছাড়া ধর্ম মহামাত্ররা ব্রাহ্মণদের কাজে হস্তক্ষেপ করেননি, সুতরাং ব্রাহ্মণ্য বিপ্লবের তত্ত্বটি তিনি গ্রহণ করেননি। পরবর্তী নেক্সট হচ্ছে অর্থনৈতিক কারণ। নেক্সট পয়েন্ট, মৌর্য সাম্রাজ্যের পতনের অর্থনৈতিক কারণকে ঐতিহাসিক রমিলা থাপার দায়ী করেছেন। মৌর্য যুগে বিশাল সেনাবাহিনী ও কর্মচারী শ্রেণীর বেতনের জন্য রাজকোষ থেকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হতে থাকে, আর অশোক প্রজা কল্যাণের জন্য প্রচুর অর্থ ব্যয় করতেন। এর ফলে সাম্রাজ্যের আর্থিক সংকট দেখা দেয়। পরবর্তী নেক্সট পয়েন্ট বলা হয়েছে প্রশাসনিক ত্রুটি। মৌর্য সাম্রাজ্যের পতনের পিছনে প্রশাসনিক ত্রুটিও দায়ী ছিল। মৌর্য সাম্রাজ্য আমলাতন্ত্রের উপর নির্ভরশীল ছিল। রাজার পরিবর্তন হলে আমলাদের পরিবর্তন ঘটত, কিন্তু অশোকের পর ঘন রাজা পরিবর্তন হলে আমলারা রাজাদের প্রতি আনুগত্য জানাতে অস্বীকার করতে থাকে। পরবর্তী নেক্সট কারণ রয়েছে রাজাদের অযোগ্যতা। মৌর্য শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণের কোনো সুযোগ ছিল না। রাজার দক্ষতার উপর প্রশাসনের সমস্ত বিষয় নির্ভর করত, কিন্তু অশোকের পরবর্তী রাজা ছিল দুর্বল এবং অকর্মণ্য, ফলে মৌর্য শাসন ব্যবস্থা ক্রমশ ভেঙে পড়েছিল। পরবর্তী নেক্সট কারণ রয়েছে অশোকের শান্তিবাদী নীতি। বহু ঐতিহাসিক মনে করেন যে সম্রাট অশোকের শান্তিবাদী নীতি মৌর্য সাম্রাজ্যের পতনের অনেকাংশে দায়ী ছিল। তার অহিংসা নীতি ও বৌদ্ধ ধর্মের আদর্শ সেনাবাহিনীকে দুর্বল করে দিয়েছিল। এই সময়ে যৌবন আক্রমণের সম্ভাবনা দেখা দেয়, ফলে মৌর্য সিংহাসনে চন্দ্রগুপ্তের মতো সামরিক শক্তিধর একজন রাজার প্রয়োজন ছিল। কিন্তু তখন অশোক দেশে অহিংসা ও শান্তির বাণী প্রচার করেছিলেন। এর ফল ভবিষ্যতে মারাত্মক হয়েছিল। পরবর্তী নেক্সট কারণ রয়েছে অমাত্যদের বিদ্রোহ। অশোকের রাজত্বকালে দূরবর্তী প্রদেশগুলির রাজারা এবং অমাত্য শ্রেণী বিদ্রোহী হয়ে ওঠে। অশোক এগুলি দমন করতে পারেননি। তাছাড়া বিশাল মৌর্য সাম্রাজ্যকে নিয়ন্ত্রণে রাখা অশোকের পরবর্তী রাজাদের পক্ষে সম্ভব হয়নি। পরবর্তী নেক্সট কারণ রয়েছে পুষ্যমিত্রের বিদ্রোহ। মৌর্য সাম্রাজ্যের পতনের পিছনে প্রত্যক্ষ কারণ ছিল পুষ্যমিত্রের বিদ্রোহ। পুষ্যমিত্র শঙ্গু ছিলেন মৌর্য সম্রাট বৃহদত্তের সেনাপতি। তিনি মৌর্য সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে 187 খ্রিস্টপূর্বাব্দে রাজা বৃহদত্তকে হত্যা করেন এবং মগধের সিংহাসনে বসেন, ফলে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে। পরবর্তী নেক্সট পয়েন্ট বলা হয়েছে উপসংহার।
সুতরাং বলা যায় মৌর্য সাম্রাজ্যের পতনের পিছনে একাধিক কারণ দায়ী ছিল। অর্থনৈতিক কারণ, অমাত্য শ্রেণীর বিদ্রোহ, গোষ্ঠীদ্বন্দ্ব, সাম্রাজ্যের বিশালতা, অশোকের শান্তিবাদী নীতি, অশোক পরবর্তী রাজাদের অযোগ্যতা প্রভৃতি বিষয়গুলি মৌর্য সাম্রাজ্যের পতন ঘটায়। এই ছিল তোমাদের প্রথম কোশ্চেনটি। মৌর্য সাম্রাজ্যের পতনের পিছনে দায়ী কারণগুলি নিয়ে আলোচনা করা হলো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তোমরা অবশ্যই কোশ্চেন অ্যান্সারটি খাতায় নোট ডাউন করে নিও এবং যত্নের সহিত ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা উপকৃত হবে। পরবর্তী নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলবো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। দেখো পরবর্তী নেক্সট কোশ্চেন রাখা হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দেখো কোশ্চেনটি ছিল, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন? অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, গুপ্ত যুগকে কি প্রাচীন ভারতের ইতিহাসের সুবর্ণ যুগ বলা যায়? মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 অথবা 20 নম্বরের প্রশ্ন। দেখো উত্তরটি দেখে নাও। উত্তরে প্রথম পয়েন্টে বলা হয়েছে সূচনা। বলা হয়েছে প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্ত যুগ ছিল এক গৌরবময় অধ্যায়। সাম্রাজ্যের বিস্তার, উন্নত প্রশাসন, আর্থিক উন্নতি, শিল্প, সাহিত্য ও ভাস্কর্যের অগ্রগতি প্রভৃতি দিকগুলি বিচার করে বহু ঐতিহাসিক গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলেছেন। ঐতিহাসিক বার্নেট গুপ্ত যুগকে প্রাচীন গ্রিসের প্যারিক্লেসের যুগের সঙ্গে তুলনা করেছেন। পরবর্তী নেক্সট পয়েন্ট বলা হয়েছে রাজনৈতিক ঐক্য। গুপ্ত রাজাদের রাজনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিচ্ছিন্ন ভারতের রাজনৈতিক ঐক্য সুদৃঢ় হয়। এমনকি স্কন্দগুপ্তের সময় পর্যন্ত ভারতে কোনো বড় বৈদেশিক আক্রমণ ঘটেনি। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে উন্নত শাসন ব্যবস্থা। গুপ্ত রাজারা সাম্রাজ্যে উন্নত শাসন ব্যবস্থা প্রচলন করে। ধর্মীয় বিষয়ে সহিষ্ণুতা নীতি এবং আইনের ক্ষেত্রে সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। রাজারা ছিলেন জনকল্যাণকামী। এই সময় জনগণের ব্যক্তি স্বাধীনতা বজায় ছিল। চীনা পর্যটক ফা হিয়েনের বিবরণ থেকে জানা যায় যে গুপ্তযুগে শান্তি ও সমৃদ্ধি ছিল। গুপ্তযুগে প্রচলিত স্বর্ণ মুদ্রাগুলি এ যুগের সমৃদ্ধির পরিচয় দেয়। পরবর্তী নেক্সট পয়েন্ট বলা হয়েছে সাহিত্যের বিকাশ। গুপ্তযুগে ব্যাপকভাবে সাহিত্যের বিকাশ ঘটেছিল। বহু খ্যাতনামা সাহিত্যিক তাদের সাহিত্য রচনার মাধ্যমে গুপ্তযুগকে সমৃদ্ধ করেছেন। ঐতিহাসিক ত্রিপাঠীর গুপ্তযুগকে ইংল্যান্ডের এলিজাবেথের যুগের সঙ্গে তুলনা করেছেন। গুপ্তযুগের সংস্কৃত ভাষা ও সাহিত্যের অগ্রগতি ঘটে। কালিদাসের মেঘদূতম, অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশ, কুমার সম্ভব প্রভৃতি কাব্য নাটক, ভারবীর ক্রীড়াতার্জুনীয়ম, শূদ্রকের মিচ্ছকটিকম, বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস প্রভৃতি সাহিত্য গুপ্ত যুগকে সমৃদ্ধ করে। এই যুগে বিভিন্ন স্মৃতিশাস্ত্র যেমন যাজ্ঞবল্ক্য স্মৃতি, কাত্যায়নী স্মৃতি প্রভৃতি রচিত হয়। পাণিনি, পতঞ্জলি, ভর্তৃহরি, চন্দ্রগমীন প্রমুখ দার্শনিক শাস্ত্রকার এই সময় বহু ব্যাকরণ ও অলঙ্কার বিষয়ে গ্রন্থ লেখেন। পরবর্তী পয়েন্ট বলা আছে স্থাপত্য ও ভাস্কর্যের উন্নতি। গুপ্তযুগে স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রশিল্পের বিকাশ ঘটেছিল। স্থাপত্যের মধ্যে অজন্তা, ইলোরা ও উদয়গিরির গুহা মন্দিরগুলি বিশেষ উল্লেখযোগ্য। তেমনই সাঁচি স্তূপ, দেওগড়ের দশাবতার মন্দির প্রভৃতির মাধ্যমে নতুন মন্দির নির্মাণ রীতির বিকাশ ঘটে। ভাস্কর্যের ক্ষেত্রে হিন্দুদের দেবী এবং বৌদ্ধ মূর্তি নির্মাণ ছিল গুরুত্বপূর্ণ। সারনাথ, অমরাবতী, মথুরা প্রভৃতি অঞ্চলের বুদ্ধ মূর্তি এই সময়কার উন্নত ভাস্কর্যের পরিচয় দেয়। তেমনই বারাণসী, উজ্জয়িনী প্রভৃতি স্থানেও ভাস্কর্য তৈরি হয়েছিল। চিত্রকলার ক্ষেত্রে অজন্তা ও ইলোরার গুহাচিত্র আজও বিস্ময় সৃষ্টি করে। এছাড়া মধ্যপ্রদেশে বাঘ গুহাচিত্রগুলি সে যুগের বিভিন্ন কাহিনীকে তুলে ধরেছে। পরবর্তী নেক্সট পয়েন্ট বলা হয়েছে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রের অগ্রগতি। গুপ্তযুগে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রের প্রভূত উন্নতি ঘটেছিল। গণিতের শূন্যের ব্যবহার গুপ্তযুগে প্রচলিত হয়। আর্যভট্ট ছিলেন গুপ্তযুগের অন্যতম বিজ্ঞানী। তিনি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কারণ আবিষ্কার করেন। তার সূর্য সিদ্ধান্ত, 10 গীতিকা সূত্র প্রভৃতি গ্রন্থ উল্লেখযোগ্য। তেমনই বরাহমিহির জ্যোতির্বিদ্যায় বিশেষ অবদান রাখেন। তার বৃহৎ সংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকা ছিল বিখ্যাত গ্রন্থ। এই সময় চিকিৎসাবিদ্যায় ধন্বন্তরী ও বাগভট্ট বিশেষ পারদর্শিতা দেখান। পরবর্তী নেক্সট পয়েন্ট বলা হয়েছে হিন্দু ধর্মের পুনরুত্থান। গুপ্ত যুগে হিন্দু ধর্ম নতুন রূপ নিয়েছিল। এই সময় ইন্দ্র, বরুণ প্রভৃতি দেবতার পরিবর্তে শিব, বিষ্ণু, সূর্য প্রভৃতি দেবতার উপাসনা শুরু হয়। এই যুগে মূর্তি পূজা ও তন্ত্র ধর্মের প্রচলন হয়।
তাই বিখ্যাত জার্মানি ঐতিহাসিক ও ভারতাত্ত্বিক ম্যাক্স মুলার গুপ্ত যুগকে হিন্দু ধর্মের পুনরুত্থানের যুগ বলেছেন। পরবর্তী নেক্সট পয়েন্ট রয়েছে অর্থনৈতিক উন্নতি। গুপ্ত যুগে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটেছিল, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটে, রাজকোষে অর্থে পরিপূর্ণ থাকতো। ধাতু শিল্প, চর্মশিল্প, বস্ত্রশিল্প, লৌহ শিল্প এই সময় বিশেষ উন্নতি লাভ করে। জলপথ ও স্থলপথের বাণিজ্যের উন্নতি ও অর্থনৈতিক বিকাশে সাহায্য করেছিল। পরবর্তী নেক্সট পয়েন্ট দেখো বলা হয়েছে গুপ্ত যুগকে সুবর্ণযুগ না বলার পক্ষে যুক্তি দাও বা যুক্তি। ডিডি কোশাম্বী, ডিএন ঝা প্রমুখ ঐতিহাসিক গুপ্তযুগকে সুবর্ণযুগ বলার বিরোধিতা করেছেন। তাদের মতে প্রথম কারণ রয়েছে গুপ্তযুগে আর্থিক ও সাংস্কৃতিক উন্নতি ঘটলেও তা কেবলমাত্র সমাজের উচ্চ স্তরের মধ্যে সীমাবদ্ধ ছিল। দ্বিতীয়, তারা বলেছেন সাধারণ মানুষের আর্থিক অবস্থা ভালো ছিল না, লোকে টাকার অভাবে কড়ি ব্যবহার করত। তৃতীয়ত বলেছেন গুপ্তযুগে নারীদের অবস্থার অবনমন ঘটে, সমাজের জাতিভেদ প্রথা, সতীদাহ প্রথা, অস্পৃশ্যতার বৃদ্ধি পায়। এবং 4 নম্বর বলেছেন ভূমিদাস প্রথার উদ্ভবের ফলে কৃষকদের অবস্থা খারাপ হয়, তেমনই বহু নগরী ধ্বংস হয়ে যায়। তাই ঐতিহাসিক রামচরণ শর্মা বলেন যে শিল্প, সাহিত্য, ধর্মের ক্ষেত্রে গুপ্তযুগ সুবর্ণযুগ বলা গেলেও সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে সুবর্ণযুগ বলা যায় না। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির সম্পূর্ণ অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। ভিডিওটি আজ এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।